হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। আজ আমরা দেখব বলিউডের সবচেয়ে সেরা মুভিগুলোর মধ্যে একটি মুভির স্টোরি লাইন, অ্যাক্টিং, অ্যাকশন সত্যি অসাধারণ, যেটি আমাদের ভারতবর্ষের রিয়েল হিস্ট্রি থেকে তুলে ধরা হয়েছে। যে হিস্ট্রিতে এক ইন্ডিয়ান এজেন্ট কিভাবে পাকিস্তানে গিয়ে সেখানকার রাজত্ব নিজের হাতে করে নেয় সেটাই দেখার। মুভির নাম ধুরন্ধর, যা ডিরেক্ট করেছে মিস্টার আদিত্য ধর। তোমরা মুভিটা যদি এখনো অব্দি না দেখে থাকো অথবা না বুঝে থাকো তো ডোন্ট ওয়ারি, আজকে আমি তোমাদের কাছে পুরো স্টোরি ডেসক্রাইব করব। তবে ভিডিও স্টার্ট করার আগে বলে রাখি, যদি মুভিটি ভালো লাগে তাহলে ভিডিওটিতে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। তো চলো আর বেশি কথা না বাড়িয়ে মুভির গভীরে যাওয়া যাক। মুভির স্টার্টিং আমরা দেখি 30 ডিসেম্বর 1999 সালে কিছু টেররিস্ট কান্দাহার এয়ারপোর্টে একটি প্লেন হাইজ্যাক করে, যেটা আফগানিস্তান থেকে ইন্ডিয়াতে ফিরছিল। তাদের দাবি ভারতে বন্দী তাদের 3 সন্ত্রাসদের মুক্তি। অ্যাকচুয়ালি 1999 থেকে 2001 অবধি পাকিস্তানের টেররিস্টরা অনেক রকম ভাবে অ্যাটাক করেছিল ইন্ডিয়াতে, যার মধ্যে ফার্স্ট অ্যাটাক প্লেন হাইজ্যাক, তারপর সংসদ অ্যাটাক। বাট আমাদের ইন্ডিয়া তাও তাদের উপর ডিরেক্টলি অ্যাটাক করতে পারেনি, কারণ তখন পাকিস্তানের সাপোর্টে অনেক দেশ ছিল। তাই পরবর্তীকালে ইন্ডিয়া মিশন ধুরন্ধর স্টার্ট করে। আমরা স্যার অজয় সান্যালকে দেখতে পাই, যিনি ইন্ডিয়ান ইন্টেলিজেন্সের পিওর ডিরেক্টর। তিনি এই টেররিস্টদের সাথে কথা বলেন এবং ফ্লাইটের সমস্ত যাত্রীদের বাঁচান। তারপর ফ্লাইট থেকে বেরোনোর সময় কিছু সন্ত্রাসী এমন কিছু কথা বলে যা শুনে শুধু স্যার অজয় সান্যালই কেন, আমরাও রেগে যাব। তারা বলে হিন্দুরা ভীত হয়, তাদের আমরা কিছুই করতে পারি না। এরপর আমরা অজয়কে বিদেশ মন্ত্রী এবং র এজেন্ট সচিবের কাছে এই বিষয়টি তুলে ধরতে দেখি, কিন্তু তারা বিশেষ কোনো গুরুত্ব দেয় না। তখন পরের সিনে আমরা দেখি 13 ডিসেম্বর 2001 সালে সংসদের দিকে দ্রুত গতিতে একটি গাড়ি আসে। গাড়িতে ফ্লাইটে থাকা সেই টেররিস্টকে দেখা যায়, যারা আসতেই বন্দুকের গুলি ছুটতে থাকে এদিক ওদিক। তোমরা যখন এই মুভি দেখবে এই সিনের সব অরিজিনাল ফুটেজ দেখতে পাবে, যা আসলেই ঘটেছিল। পুলিশ গুলি চালালে টেররিস্টরা বোমা মেরে আত্মহত্যা করে। তারপর স্যার অজয় আসেন এবং আমরা গোয়েন্দা ক্যারেক্টারে সুশান্ত বনসালকে দেখতে পাই। সে স্যার অজয়কে সবকিছু জানায়, যা শুনে তিনি বলেন, আমি জানতাম এমন কিছু হবে, কিন্তু এত তাড়াতাড়ি হবে সেটা বুঝিনি। এরপর দেখি বিদেশ মন্ত্রী অজয়কে বলছেন তাকে কিছু করতে হবে, না হলে পরিস্থিতি আরো খারাপ হয়ে যাবে। অজয় 2 বছর আগেই এই বিষয়টি নিয়ে কিছু প্ল্যান করে ফাইল জমা দিয়েছিল, কিন্তু মন্ত্রী কোনো রেসপন্ড করেনি। সংসদে হামলার পর তিনি পুরনো ফাইল আবার খুলে দেখেন এবং প্ল্যানটিতে সাইন করেন, যার নাম অপারেশন ধুরন্ধর। এরপর আমরা দেখি হামজা আলী পাকিস্তানে পৌঁছে একটি রেস্তোরাঁয় আসে। সেখানে কাজের খোঁজ করে, কিন্তু দোকানদার ক্লিয়ার না বলে দেয়। হামজা সেখান থেকে চলে যায়। তারপর রাতে দোকানদার হামজাকে তার দোকানের বাইরেই দাঁড়িয়ে থাকতে দেখে। ঠিক তখনই কিছু গুন্ডা এসে হামজার সাথে খারাপ বিহেভিয়ার শুরু করে। হামজা তাদের উপর হামলা করতেই যাচ্ছিল, তখন দোকানদার তাকে তাদের সাথে ঝামেলা করতে বারণ করার ইঙ্গিত দেয়। তারপর দোকানদার দরজা বন্ধ করে দেয়। তারা হামজাকে প্রচন্ড মারধর করে। ঠিক তখনই পুলিশ আসে, তাই তারা পালিয়ে যায়। পরের দিন যখন হামজা ডাস্টবিনের উপর শুয়েছিল, তখন দোকানদার তার কাছে কিছু খাবার নিয়ে যায় এবং তার দোকানে কাজ দেয়। সেও বুঝতে পারে যে হামজা তাদেরই একজন, অর্থাৎ এই লোকটিও ভারতীয় এজেন্ট হিসেবে কাজ করে। পর দোকানদার হামজাকে একটি চায়ের দোকানে নিয়ে যায় এবং তাকে বলে যে এখানে বেলুচ এবং পাঠানদের সম্পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে। এর মধ্যে রহমান ডাকাতদের সবচেয়ে বড় এলাকা, অন্যদিকে বেলুচ এবং ছোট ছোট এলাকায় পাঠান দল বানিয়ে রেখেছে, পাশাপাশি পাঠানরাও। তাই রহমান ডাকাতদের দলে জয়েন করা তার পক্ষে সহজ হবে না। তবে শোনা গেছে যে রহমান ডাকাত তার দ্বিতীয় বাবার কথা জানতে পেরে তার নিজের মাকে মেরে ফেলেছিল। আর সে বাবু ডাকাতের ব্যাপারেও জানা যে সে পুরো সাইকো, সেও নিজের গ্যাং বানিয়ে রেখেছে। এরপর রাতে রিজওয়ান নামে একটি ছেলে চাচার দোকানে আসে। সে হর্ষদ পাপ্পু বাবু ডাকাতদের দলে কাজ করে। সে এসে জানায় যে আগামীকাল বাবু ডাকাতদের 3 জন লোক রহমান ডাকাতদের ছেলেকে হত্যা করতে যাচ্ছে। হামজা যদি ছেলেটিকে বাঁচায় তাহলে হামজা রহমানের নজরে আসবে, কিন্তু তার দলে প্রবেশ করা সহজ হবে না, এমনকি তাকে মরতেও হতে পারে। তাও হামজা রাজি হয়, কারণ সে তো এই কাজের জন্যই এসেছে। এর পরের সিনে আমরা দেখি বিয়ে চালু আছে এবং হামজা গেস্টদের জুস সার্ভ করছে। ঠিক তখনই রহমানের ছেলে সেই বিয়েতে আসে। তার সাথে আরো একটি ছোট বাচ্চা আসে। হামজা দোকানদারকে জানতে চাইলে সে বলে এটা রহমানের ছোট ছেলে। ঠিক তখনই বাবু ডাকাতদের 3 জন লোক এসে গুলি করতে শুরু করে। হামজা সেই সময় ছোট ছেলেকে তো বাঁচিয়ে নেয়, বাট বড় ছেলেকে বাঁচাতে পারে না, সে সেখানেই মারা যায়। দোকানদার হামজাকে পালিয়ে যেতে বলে, বাট এই সুযোগ আর আসবে না। তাই সে ভান করে যে ছেলেটি এখনো বেঁচে আছে, যদি তাকে দ্রুত হাসপাতালে না নিয়ে যাওয়া হয় তাহলে সে মারা যাবে। তারপর তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হসপিটালে রহমান আসে। ছোট ছেলে তার বাবাকে দেখে তার কাছে ছুটে যায়। সে তাকে জড়িয়ে ধরে বলে যে হামজা তার জীবন বাঁচিয়েছে।
রেহমান তার বড় ছেলের মৃতদেহের দিকে তাকায়। নিজেকে সামলে সে হামজাকে তার সাহসিকতার জন্য 1,00,000 টাকা দেবে বলে, কিন্তু হামজা টাকা নিতে চায় না। সে বলে, ভাই তুমি আমাদের কাছে হিরো, তুমি আমাদের পরিচয় দিয়েছো, তুমি পাকিস্তান এবং বিশ্বজুড়ে বালুচ জনগণকে পরিচয় দিয়েছো, আমি শুধু আমার দায়িত্ব পালন করেছি। তারপর সে পুরো ঘটনা জানায়। তখন একজন মন্ত্রীকে আসতে দেখে যার নাম জামিল। সে রহমানের ভাইকে বলে, এখন ইলেকশনের সময় চলছে, এখন কিছু করতে না, ইলেকশনের পরে আমরা বাবু ডাকাতের পুরো গোষ্ঠীকে শেষ করে দেবো, চিন্তা করো না, এখনের জন্য রেহমানকে শান্ত রাখো। এরপর আমরা দেখি হামজা রেহমানের দলে যোগ দিয়েছে। আমরা রেহমানের আত্মীয় উজাইনকে দেখি। সে হামজাকে সবকিছু শেখায়, কিভাবে নকল বন্দুক তৈরি করতে হয়, কিভাবে দেশি মদ তৈরি করতে হয় এবং আরো অনেক 2 নম্বরী কাজ। এদিকে রহমান তার গ্যাংকে জিজ্ঞাসা করে যে তার প্রতিশোধ নেওয়া উচিত কিনা। সবাই জানায় উচিত, কিন্তু নির্বাচনের পরে। রহমান হামজাকে জিজ্ঞাসা করে, তুমি যদি আমার জায়গায় থাকতে তাহলে কি করতে? তাই হামজা জানায়, আমি তাকে এখনই মেরে ফেলতাম। তুমি প্রতিশোধ নিচ্ছ না কারণ সামনে ইলেকশন আসছে, তুমি হেরে গেছো কারণ তুমি প্রতিশোধ নিচ্ছ না। তুমি যদি তোমার ছেলের প্রতিশোধ না নাও তাহলে তুমি জনগণের জন্য কি করবে? এটাই তোমার পরিচয়। এই কথা শোনার পর রহমান বাবু ডাকাতের গোষ্ঠীকে শেষ করার নির্দেশ দেয়। তারা বাবু ডাকাত দলের সকলকে খুঁজে বের করে তাদের মেরে ফেলে, এমনকি রহমান বাবুকেও হত্যা করে। এরপর আমরা 2007 সালে নির্বাচন দেখতে পাই, যেখানে জামিল জিতে বক্তৃতা দিচ্ছে। ঠিক তখনই রহমান আসে। মানুষ রহমানকে দেখে উৎসাহিত হয়ে পড়ে এবং সবাই চেঁচাতে শুরু করে। রহমান মঞ্চে উঠে হাত তুললে সবাই আরো বেশি চিৎকার করে সমর্থন জানায়। তখন অন্যদিকে আমরা দেখি হামজার চোখ একটি মেয়ের উপর, সেও তার দিকে তাকিয়ে আছে। সে জামিলের মেয়ে, তার নাম এলিনা। তার মা তাকে মঞ্চে যেতে জোর করছে। হামজা সব সেখানে দাঁড়িয়ে দেখছিল। এলিনাকে বাঁচাতে সে সেখানে গিয়ে তার মাকে বলে জামিল সাহেব তাকে ডাকছেন। তারপর আমরা দেখি খানানি ব্রাদার্স নামে 2 ভাই এসেছে। তারা রহমানের সাথে দেখা করে এবং তাকে পরের নির্বাচনে দাঁড়াতে অ্যাডভাইস দেয়। তারা চলে যাওয়ার পর রহমান জামিলকে এই কথা জানালে জামিল চিন্তায় পড়ে যায়, কারণ সে যদি ইলেকশনে দাঁড়ায় তাহলে সে 100% জিতে যাবে, যেটা জামিল ভালো করেই জানতো। রহমান তাকে বলে সে দল গঠন করবে ঠিকই, কিন্তু সে তার দলকে ত্যাগ করবে না। জামিলের স্ত্রী তখন তার কাছে এসে জানায় এলিনা তার কথা শুনছে না। জামিল রেগে গিয়ে তার কাছে যায়, তাকে বকাঝোকা করতে শুরু করে এবং ফোনটি ছুঁড়ে বাইরে ফেলে দেয়, যেটা পরে হামজা তুলে নেয়। রাতে হামজা, রহমান এবং তার ভাই তাদের ব্যবসা কিভাবে সম্প্রসারণ করা যায় তা নিয়ে ডিসকাস করছে। রহমান জিজ্ঞাসা করে খাননি ভাই কত আয় করেন। রহমানের ভাই তাকে অনেক ব্যবসা সম্পর্কে বলে এবং তাদের মধ্যে একটি জাল নোট ছাপিয়ে ভারতে পাঠানো। হামজা তাকে এ সম্পর্কে বিস্তারিত জিজ্ঞাসা করে। রহমানের ভাই সবকিছু ডিটেলসে বলে, তারা মেশিনগুলি কোথা থেকে পায়, কিভাবে ছাপায় এবং কিভাবে তারা ভারতে পাঠায়। এই সব শুনে হামজা ভাবতে শুরু করে। তারপর রহমান হামজাকে জিজ্ঞাসা করে কি হয়েছে। হামজা উত্তর দেয়, আমাদের আরো ভাবতে হবে। আমি খনানি ভাইয়ের কথা বলছি, চাঁদকে ছুতে হলে তাদের সাথে সম্পর্ক আরো গভীর করতে হবে। এই কথা শুনে রহমানের ভাই খুশি হয়ে হামজাকে কিছু টাকা এবং একটি বাইক উপহার দেয়। এরপর দেখা যায় বাইক নিয়ে একটি বারে চলে গেছে হামজা, বাট তাকে বারে ঢুকতে দেওয়া হয় না, কারণ কেবল কাপলরাই ভেতরে ঢুকতে পারে। কিন্তু তাও সিকিউরিটিকে এড়িয়ে সে ভেতরে ঢোকে। তখনই সে সেখানে এলিনাকেও দেখতে পায়, তাই সে বাইরে গিয়ে এলিনার গাড়ি ভাঙচুর করে এবং বারে তল্লাশি চালানোর জন্য পুলিশকে কল করে। ঠিক তখনই পুলিশ আসে আর সবাই দৌড়তে শুরু করে। এলিনাও দৌড়ে গাড়ি স্টার্ট করার চেষ্টা করে, কিন্তু গাড়ি স্টার্ট হয় না। ঠিক তখনই হামজা এসে এলিনাকে তার বাইকে বসতে বলে, বাট পুলিশ তাদের তাও পিছু নেয়। হামজা কোনোভাবে পুলিশের হাত থেকে পালাতে সক্ষম হয়। তারপর আমরা দেখি হামজা ইচ্ছাকৃতভাবে গাড়ি থামিয়ে বলে যে তার পেট্রোল শেষ হয়ে গেছে। সে এলিনার সাথে কথা বলার জন্য এই চাল করে। তারপর তারা হেঁটে হেঁটে কথা বলে। হামজা তাকে জানায় যে সে রহমান গ্যাং এর জন্য কাজ করে। এলিনা এই শুনে একটু আপসেট হয়, বাট হামজা জানায় গরিবের কারণে এই কাজ করতে বাধ্য হয়েছিল। বাড়িতে পৌঁছলে সে এলিনাকে তার ফোন রিটার্ন দেয়, আর সম্ভবত এলিনাও তখন তার প্রেমে পড়ে যায়। তারপর আমরা দেখি যে রহমান খননি ভাইয়ের সাথে দেখা করতে গেছে, হামজাও তার সাথে আছে। এখানে সে টাকায় ভরা একটি জাল টাকার কারখানা দেখতে পায়। এখানে আমরা আইএসআই চিফ মেজর ইকবালকে দেখি। এর সাথে মোস্ট ওয়ান্টেড অনেকে আছে যারা ইন্টারন্যাশনালে ছড়িয়ে। এইখানে রহমানের সাথে একটি ডিল করে যে তাকে অরিজিনাল রাইফেল এবং গোলাবারুদ তৈরি করে দিতে হবে, বিনিময়ে রহমানকে অনেক টাকা দেবে। ইকবাল বলে, তুমি যদি এতে রাজি হও তাহলে আমি তোমার নির্বাচনের বিষয়ে হাই অ্যাপিল করব। রহমান জানায় তুমি সব পাবে, বাট তোমরা সেগুলো ইউজ কোথায় করবে? সে বলে 3রা অক্টোবরে লাগবে, অনেক বড় কাজ আছে ভারতে। ডিল কমপ্লিট হওয়ার পর রহমান চলে যায়। তারপর খানানির এক ভাই জাভেদ জামিলকে রহমানের সম্পর্কে সব জানায়। তারপর আমরা দেখি
তারা বাড়ি ফিরে এসেছে। রেহমান প্রচন্ড নেশা করেছিল। হামজা রেহমানকে বলে যে সে ভুল করছে, সে যার সাথে মিশছে তারা রেহমানের লোকেদেরই মেরেছে, তাদেরই মা বোনের সম্মান লুটেছে, তুমি আমাদের মানুষের সাথে বিশ্বাসঘাতকতা করছো। রেহমান রেগে বলে, এই লোকেদের কারণে আমি আমার ছেলেকে হারিয়েছি, তারা আমাকে কি দিয়েছে। এরপরে রেহমানের ভাই হামজাকে সেখান থেকে যেতে বলে আর রেহমানকে ভেতরে নিয়ে যায়। পরের দিন আমরা দেখি রেহমান বালুচ ইউনাইটেড ফোর্স ক্যাম্প থেকে সমস্ত বন্দুক নিয়ে যাচ্ছে। পরের সিনে আমরা জামিলের বাড়িতে এসপি চৌধুরীকে দেখি। জামিল তাকে রেহমানকে মারার জন্য ডেকেছিল। 7 বছর আগে জামিল এসপি চৌধুরীকে বরখাস্ত করেছিল তার কাছ থেকে। সে তাকে একটি রিজয়নিং লেটার দেয় এবং রেহমান আর তার দলকে শেষ করতে বলে। তাই এসপি চৌধুরী কিছু শর্ত রাখে। সে কেবল তার নিজের লোকেদের নিয়ে একটি আলাদা দল করবে, একটি আলাদা অফিস হবে যা গোপন থাকবে, তার কাজ সম্পর্কে কেউ কিছু বলবে না, এমনকি জামিলও না। জামিলের আর কোনো উপায় না থাকায় সে রাজি হয়ে যায়। এইদিকে আমরা দেখি হামজা এবং এলিনা আরো ক্লোজ হচ্ছে, তারা একে অপরকে গভীরভাবে ভালোবাসছে। একদিন হামজা এলিনাকে ওই দোকানে নিয়ে আসে যেখানে সে আগে কাজ করত। দোকানদার তাদের বসার জন্য একটি কাগজ পেতে দেয়। তখন এলিনা নজর পড়ে কাগজের উপর, সেখানে এসপি চৌধুরীর ছবি রয়েছে। এলিনা হামজাকে বলে এই লোকটি তার বাবার সাথে দেখা করতে এসেছিল, তাই হামজা তাকে তার উপর নজর রাখতে বলে। তারপর একদিন তারা দেখতে পায় যে রেহমানের লোকেরা ইকবালকে সমস্ত বন্দুক দিতে বেরিয়েছে। ঠিক তখনই রেহমানের ছোট ছেলে অসুস্থ হয়ে পড়ে, ফলে তার ভাইকে সব জিনিসপত্র পৌঁছে দিতে বলে। কিন্তু হসপিটালে যাওয়ার পথে এসপি চৌধুরী এসে রহমানকে গ্রেফতার করে। আর এইদিকে আমরা দেখি হামজা এবং রহমানের ভাই জিনিসপত্র পৌঁছে ফিরে আসছে। ঠিক তখনই রেহমানের একজন লোক রেহমানের ভাইকে ফোন করে জানায় যে রেহমানকে এসপি চৌধুরী ধরে ফেলেছে। তাই জামিলকে ফোন করে বলে চিন্তা করো না, আমি কিছু একটা করছি। হামজা সন্দেহ করে যে কিছু একটা ভুল হচ্ছে, ফলে রেহমানের ভাইকে বাড়িতে যেতে বলে। বাড়িতে পৌঁছে হামজা রেহমানের চাকরকে মারতে শুরু করে এবং জিজ্ঞেস করে শিশুটির খাবারে কি মেশানো হয়েছিল আর রেহমানকে কোথায় নিয়ে গেছে, যার উত্তরে সে বলে যে সে খাবারে বিষ মিশিয়ে দিয়েছিল। ঠিক তখন এলিনা ফোন করে হামজাকে একটি ভিডিও পাঠায়। ভিডিওতে জামিল, এসপি চৌধুরী এবং আরশাদ পাপ্পুর নামে এক ব্যক্তিকে দেখা যায়। তারা রেহমানকে মারার প্ল্যান করছিল। হামজা ভিডিওটি দেখে এলিনাকে দ্রুত তার বাড়িতে যেতে বলে আর তার ঘরে সমস্ত দরজা বন্ধ করে ফোনটা বন্ধ রাখতে বলে। ঠিক তখনই রেহমানের ভাই চাকরকে গুলি করে, যা এলিনা শুনতে পায়, ফলে ভাবে এখন সিচুয়েশন ডেঞ্জার আছে। এরপর হামজা ভিডিওটি জামিলের কাছে পাঠায় আর বলে 1 ঘন্টার মধ্যে রহমান ভাইকে ছাড়তে হবে, নাহলে সে ভিডিওটা মিডিয়াতে শেয়ার করে দেবে আর তার মেয়ের জীবন হামজার হাতে হবে। জামিল তারপর ভিডিওটি এসপি চৌধুরীর কাছে পাঠিয়ে রহমানকে মারতে বারণ করে, কারণ তার মেয়ের জীবন রিস্কে আছে। চৌধুরী মানতে নারাজ, ফলে ফোন কেটে দেয়। জামিল আবার হামজাকে ফোন করে বলে চৌধুরী কথা শুনছে না, যার পর হামজা চৌধুরীর সিক্রেট অফিস কোথায় জানতে চায়, যেটা জামিল বলে দেয়। এরপর হামজা সেখানে গিয়ে সমস্ত পুলিশদেরকে ফ্যানের উপর উল্টো ঝুলিয়ে পেট্রোল ঢেলে দেয়। তারপর এসপি চৌধুরীকে একটি ভিডিও কল করে তাকে বলে যদি সে আধ ঘন্টার মধ্যে রহমানকে খুঁজে না পায় তাহলে সে সব পুলিশ সহ পুরো অফিস জ্বালিয়ে দেবে। এই শুনে সে রহমানকে ছেড়ে দেয়। রহমান বাড়ি ফিরে আসে, তাকে দেখে সবাই খুশি হয়। রহমান হামজাকে ফোন করে জিজ্ঞেস করে গোপন অফিসের ঠিকানা কোথা থেকে পেয়েছে। হামজা বলে জামিল তাকে এটা দিয়েছে। রহমানের ভাই জানায় যে সে তার মেয়েকে ভালোবাসে, তাকে বাড়িতে রেখে জামিলকে ব্ল্যাকমেল করে, তার পেট থেকে সব কথা বের করে। এরপরে আমরা দেখি রহমান এবং তার দল ইকবালের বাড়িতে আসে। ইকবাল বেশ কয়েকটি টিভি ইনস্টল করেছে যা সরাসরি লাইভ চলছে। এইখানে ইন্ডিয়ার 26টি জায়গায় একসাথে হামলা চলছে, যেটা লাইভ ফুটেজে দেখা যাচ্ছিল, যা হামজাকে গভীরভাবে আঘাত করে। টেররিস্টদের 3 অক্টোবরে এই অ্যাটাক সম্পর্কে ডেটা ভারতে পাঠানো হয়েছিল, কিন্তু ইকবাল খবর পেয়ে গেছিল যে কোনোভাবে 3রা অক্টোবর সম্পর্কে ইন্ডিয়া জেনে গেছে, সেই কারণে তারা 26/11তেই অ্যাটাক করে দেয়। এরপর আমরা দেখি রেহমান টিকিট পেয়ে গেছে, সে এখন নির্বাচনে দাঁড়াবে। টিভিতে এটি দেখে এসপি চৌধুরী টিভি ভেঙে দেয়। এদিকে এলিনা তার বাবার বাড়ি ছেড়ে হামজার সাথে থাকতে শুরু করে। একদিন হামজা এলিনাকে তার বাবাকে ফোন করে ডাকতে বলে বাড়িতে, তাই এলিনা তার বাবাকে ফোন করে। যতই হোক মেয়ের ডাকে বাবা আসে। হামজা জামিনকে বলে যে তুমি রেহমান, বাবু ডাকাত এবং এসপি চৌধুরীকে তোমার সাথে যোগদান করার চেষ্টা করেছিলে, কিন্তু তারা তোমার সাথে বিশ্বাসঘাতকতা করেছে, তাই তোমার উচিত তোমার পরিবারের একজনকে তোমার সাথে রাখা। সে তোমার সাথে থাকবে এবং পুরো পাকিস্তান শাসন করবে। জামিল যে ইঙ্গিতটা বোঝে, কারণ হামজা এখন তার জামাই হতে চলেছে এবং সে কি করতে পারে তা খুব ভালো করে জানে, ফলে সে তাদের সম্পর্ক মেনে নেয় এবং তাদের বিয়ের ব্যবস্থা করে। বিয়েতে সবাই উপস্থিত থাকে। এর মাধ্যমে
আমরা দেখতে পাই যে তারা পাঞ্জাবে একটি বড় বোমা হামলা চালানোর প্ল্যানিং করছে। তারা রেহমানের সাথে বন্দুক এবং গোলা বারুদের অর্ডার দেয়। রেহমান রাজি হয় এবং তার ভাইকে একটি তারিখ বেছে নিতে বলে। তখন তার ভাই ফুল নেশায় ছিল, সে তার ডায়েরি বের করতে গিয়ে নিচে পড়ে যায়। হামজা ডায়েরিটি তুলে বলে 9 তারিখে ফাঁকা আছে, 9 তারিখে আমরা সবকিছু পৌঁছে দেবো। তারপর রাতে আমরা দেখি হামজা ডায়েরিতে রেহমানের নাম লিখে রেখেছে, সম্ভবত সে রেহমানকে মারার প্ল্যান করতে চলেছে। নেক্সট সিনে আমরা দেখি 9 তারিখে রেহমানের কল আসে কিছু মেটেরিয়াল পিক করার জন্য। এই কথা সে হামজাকে বলে চলে যায়। এদিকে তাদের কাজ শেষ হওয়ার পর রেহমান একটি ট্রাফিক এরিয়া দিয়ে যাচ্ছিল। হামজা গাড়ি চালাচ্ছে, তার আগে আরেকজন তাদের গ্যাংয়েরই সদস্য বাইকে যাচ্ছিল। হামজা সুযোগ বুঝে জঙ্গলের দিকে গাড়ি ঘুরিয়ে দেয়। সে বাইকার দেখতে তো পায় কিন্তু ট্রাফিকের কারণে আটকে যায়। কিছু দূর গাড়ি চালানোর পর রেহমান ঘুম থেকে উঠে জিজ্ঞাসা করে সে কোথায় যাচ্ছে। প্রথমে সে অজুহাত দেয় যে সামনে ট্রাফিক ছিল। তার ভাই সম্পর্কে জিজ্ঞাসা করা হলে সে বলে যে সে কিছু জিনিসপত্র নিতে গেছে। বাইকারের কথা জিজ্ঞেস করলে সে জানায় অবশ্যই সে ট্রাফিকের মধ্যে আটকে আছে। এরপর রহমান গাড়ি থামাতে বলে কিন্তু হামজা থামায় না। সে বলে যে এই জায়গাটা সেফ না। রেহমান তার উপর সন্দেহ করে এবং তাকে গাড়ির ভিতরে অ্যাটাক করে, সাথে তার গ্যাংয়ের লোকেরাও। গাড়ির মধ্যে এত হাতাফায়ের ফলে গাড়ি একটি পাইপে ধাক্কা দেয়। হামজা গুরুতর আহত হয় এবং রেহমান অজ্ঞান হয়ে যায়। হামজা তখন গাড়ি থেকে বেরিয়ে পালিয়ে যায়। তারপর আমরা দেখতে পাই যে এটি সব প্রি প্ল্যানিং ছিল। এসপি চৌধুরী, জামিল এবং হামজা এই প্ল্যান করেছিল। ঠিক তখনই বাইকে এসে রেহমানকে তুলে নেয়। রেহমান তাকে হামজার পিছনে পাঠায়। ঠিক তখনই এসপি চৌধুরী পুরো পুলিশ ফোর্স নিয়ে সেখানে পৌঁছায় এবং গুলি চালাতে শুরু করে। রেহমান এবং তার লোকেরা পাল্টা জবাব দেয়। রেহমান তার লোকেদের এটি সামলাতে বলে এবং জঙ্গলের দিকে দৌড়ায়। এসপি চৌধুরীও তার পিছনে পিছনে যায়। অন্যদিকে আমরা দেখি যে হামজার পিছনে ছুটে আসা বাইকার আরোহী তাকে তাড়া করে তার উপর গুলি চালায়, কিন্তু কিছুক্ষণ পরে তার গুলি ফুরিয়ে যায় এবং তাদের মধ্যে অনেক ফাইট হয় আর শেষমেশ হামজা তাকে মেরে ফেলে। এদিকে পুলিশও রেহমানের লোকদেরকে মেরে ফেলে। এসপি চৌধুরী এবং রেহমানের মধ্যে জবরদস্ত ফাইট শুরু হয়, কিন্তু এসপি চৌধুরী রেহমানকে হারাতে পারছিল না। তিনি চৌধুরীকে মারতেই যাচ্ছিল, ঠিক তখনই হামজা এসে তাকে মারতে শুরু করে। এসপি চৌধুরী রেহমানের ঘাড়ে গুলি করে। সে মারা তো যায়নি, বাট কিছু করার মতো অবস্থাতেও ছিল না। এরপর আমরা দেখি হামজা রেহমানকে হাসপাতালে নিয়ে যায় এবং তার ভাইকে ফোন করে বলে যে এসপি চৌধুরী তাদের উপর অ্যাটাক করেছিল, তারা রেহমানকে গুলি করেছে। ভাই হাসপাতালে এলে হামজাকে জড়িয়ে ধরে। এরপর মুভির লাস্ট সিনে আমরা সারপ্রাইজিংলি একটি সিন দেখতে পাই যেখানে পাস্টের একটি দৃশ্য দেখানো হয়। আমরা ভারতের একটি জায়গায় একজন বন্দীকে দেখতে পাই যে আর কেউ না হামজাই ছিল। এটা স্যার আজহারের প্ল্যান ছিল, অপারেশন ধুরন্ধর, যার মধ্যে শত্রুর ঘরে ঢুকে তাদের সাথে মিলে সমস্ত কিছু নিষ্ক্রিয় করা। আমাদের দেশকে বাঁচানোর জন্য যাদের জীবনে কোনো আশা নেই এবং যাদের ফাঁসি হতে চলেছে তাদের ভাড়া করা হয়। তাদের মধ্যে একজন হলেন যশরথ সিং, যাকে আমরা ধুরন্ধর সিনেমায় হামজা চরিত্রে দেখলাম। এই মুভির নেক্সট পার্ট খুব তাড়াতাড়ি আসতে চলেছে, তাই আমাদের আর কিছুদিন অপেক্ষা করতে হবে। তো ভিউয়ার্স, কেমন লাগলো ধুরন্ধর? কেমন লাগলো আমাদের দেশের ইতিহাস জেনে? কারা কারা এই মিশনের বিষয়ে জানতে না অবশ্যই কমেন্টে জানাও। আর এরপর কি হয়েছিল তা জানার জন্য এক্সাইট কিনা সেটা জানাও ইয়েস লিখে। এরকমই আরো ভিডিও দেখতে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। এক্সপ্লেনেশন ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করে বাকিদেরকে দেখার সুযোগ করে দাও। আরো বিভিন্ন ক্যাটাগরির মুভি এই চ্যানেলে এক্সপ্লেন করা হয়, সো দেখতে পারো তোমার ইচ্ছে মতো। আজকের জন্য এই পর্যন্ত, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো, জয় হিন্দ।